অনেক সুন্দর একটি গল্প যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। 6 বছর প্রবাসে থাকার পর আমি যখন আমার বউয়ের জন্য উপহার নিয়ে দেশে ফিরলাম, তখন এসে শুনলাম আমার বউ মিথিলা অন্য একজনের সংসার করছে। আমার মাথার ঘাম পায়ে ফেলার কষ্টর টাকা দিয়ে 6টা বছর দীর্ঘ দুবাই প্রবাস, প্রতিটা মিনিট কেটেছে মরুভূমির তাপ্ত বালুর বুকে ঘাম ঝরিয়ে। যখন দুবাই এয়ারপোর্ট থেকে ঢাকায় ফ্লাইটে উঠলাম, বুকের ভেতর তখন আনন্দর সুনামি। লাকেজ ভর্তি মিথিলার জন্য পছন্দের জামা কাপড়, কসমেটিক আর সোনার গয়না। ভেবেছিলাম না জানিয়ে হঠাৎ দরজায় গিয়ে কড়া নাড়াবো। চমকে উঠল মিথিলা যখন আমার বুকে জড়িয়ে ধরবে, তখন 6 বছরের সব ক্লান্তি এক নিমেষে মুছে যাবে। কিন্তু ভাগ্যর কি নির্ময় পরিহাস! যে সারপ্রাইজ আমি তাকে দিতে এসেছিলাম, ভাগ্য তার চেয়েও কোটি গুণ বড় এক ধাক্কা আমার জন্য জড়িয়ে রেখেছিল। মিথিলাকে যখন আমি ভালোবেসে বিয়ে করি, তখন আমার অন্ধ ভালোবাসার সামনে পৃথিবীর আর কোনো যুক্তি টেকেনি। আমার জন্মদাতা বাবা মা আমাকে কত বুঝিয়েছেন। বাবা বলেছিলেন, বাবা হেদ্দ মেয়েটা ভালো না, বিয়ে করেছিস এই বাড়িতেই থাক, তোর চোখ অন্ধ হতে পারে। কিন্তু আমাদের অভিজ্ঞত চোখ ভুল দেখেছে না। তুই সংসার আলাদা করিস না, এই বাড়ি তোর, এই বাড়িতেই থাক। মা কেঁদে কেঁদে আমার হাত ধরেছিলেন। মিথিলার ভালোবাসার মেহে অন্ধ হয়ে আমি আমার জন্মদাতা বাবা মাকে এক ঝাটকায় ফেলে চলে এসেছিলাম। তাদের কথায় অনুমান করে বউকে নিয়ে বাড়ি ছেড়ে শহরে বুকে একটা আলাদা ভাড়া বাসায় গিয়ে উঠলাম। শুরুর 2 মাস পর স্বপ্নের মতো কেটেছিল। মিথিলার হাসি মুখের জন্য আমি দুনিয়া উল্টে দিতে পারতাম। 2 মাস পর একদিন মিথিলা আমার হাত ধরে খুব নরম সুরে বলল, তুমি এভাবে ছোটোখাটো কাজ করে কতদিন চলবে? তার চেয়েও তুমি তোমার বাবার জমি বিক্রি করে দুবাই চলে যাও। কয়েকটা বছর একটু কষ্ট করে কিছু টাকা জমাও, তারপর দেশে এসে একটা বড় ব্যবসা দিলে আমাদের জীবনটা পুরো বদলে যাবে। মিথিলার সেই মায়াবী কথার পেছনে যে একটা গভীর পাত লুকানো আছে তা বোঝার মতো বুদ্ধি তখন আমার ছিল না। আমি তার ফাঁদে পা দিলাম টাকার জন্য। শেষেমেশে বাবার শেষ সম্বল চাষের জমি বিক্রি করে দিলাম। সেই টাকা দিয়ে যখন দুবাইয়ের বিমানে উঠলাম, বুক ভরা আশা নিয়ে গিয়েছিলাম। প্রবাসে গিয়ে আমি এতটাই মিথিলাময় হয়ে উঠে পড়েছিলাম যে বাবা মা আমাকে আঙ্গুল ধরে হাঁটতে শিখিয়েছেন, তাদের একটা খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করিনি। দুবাইতে গিয়ে দিন রাত এক করে খাটতাম, ওভার টাইম করতাম, নিজের খাওয়া পড়া বাদ সামান্য কিছু রেখে প্রতিটি মাসে 70 থেকে 80 হাজার টাকা মিথিলার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট পাঠিয়ে দিতাম। তখনই ফোন করে বলতাম, মিথিলা টাকাগুলো ঠিকঠাক পেয়েছো তো? ও পাশ থেকে মিষ্টি হেসে বলতো, হ্যাঁ গো পাচ্ছি, তুমি একদম চিন্তা করো না, আমি সব টাকা ব্যাংকে ডিপোজিট করে জমা রেখেছি। তুমি দেশে ফিরলে দেখবে আমাদের কত টাকা জমেছে। ওর এই আশস্য বুক বেঁধে আমি মরুভূমির তাপ্ত রোদে নিজের হাড় জাল করে খাটতাম। অবশেষে সেই মেয়ে দ্রুতক্ষণ এলো। কাউকে না জানিয়ে দূর সম্পূর্ণ গোপনে দেশের মাটিতে পা রাখলাম। এয়ারপোর্ট থেকে একটা ভাড়া করা বাড়ি নিয়ে সোজা চলে গেলাম আমাদের সেই ভাড়া বাসার ঠিকানায়। কলিং বেল হাত দেওয়ার সময় আমার বুকটা থুরথুর কাঁপছিল, কিন্তু দরজা খুলে যখন আমার এক মাঝ বয়সী ভদ্রলোক সামনে দাঁড়ালো, আমি থমকে গেলাম। আমি আমতা আমতা করে বললাম, মিথিলা কোথায়? ভদ্রলোক অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বললেন, কোন মিথিলা? আমরা তো এই বাসায় গত 4 বছর ধরে ভাড়া থাকি। কথাটা শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল, মাথায় রক্ত চড়ে বসলো, চারপাশটা ঝাপসা হয়ে আসতে লাগলো। কি বলবো কিছুতেই মাথায় কাজ করছিল না। কাঁপতে কাঁপতে পকেট থেকে ফোনটা বের করে মিথিলার নাম্বার ডায়াল করলাম।
ওপাশ থেকে রিং হতেই ও ফোনটা ধরলো। ওপাশে তখন আমার পাঠানো টাকায় কোনো এসি চালার শো শো শব্দ। ফোন ধরতেই মিথিলার স্বাভাবিক গলায় বলল, আজকে এত তাড়াতাড়ি ডিউটি শেষ হয়ে গেল যে? আমি ওর কথায় কোনো উত্তর না দিয়ে গলার স্বর যতটা সম্ভব শক্ত করে বললাম, এই তুমি ভাষা পাল্টিয়েছো, আমাকে জানাওনি কেন? আমার কণ্ঠ শুনে ওপাশ থেকে মিথিলা সম্পুষ্ট ঘাবড়ে গেল। কিছুটা তোলামি গলায় প্রশ্ন করলো, মানে মানে কি কি বলছো তুমি? আমি বাসা পাল্টিয়েছি তুমি জানলে কেমন করে? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, আমি দেশে এসেছি মিথিলা, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এখন আমাদের সেই ভাড়া বাসার সামনে দাঁড়িয়ে আছি। বাস এই কথাটি বলার সাথে সাথেই ওপাশ থেকে কোনো উত্তর না দিয়ে মিথিলা খট করে ফোনটা কেটে দিল। আমি আবারও চেষ্টা করলাম, কিন্তু ওপাশ থেকে জানতি কণ্ঠে জানিয়ে দিল নাম্বারটি বর্তমানে বন্ধ রয়েছে। আমার মাথায় তখন যেন বজ্রপাত হচ্ছিল। লোক মুখে খোঁজ খবর নিতে নিতে পাহাড় এক চা দোকানি আমার পুরনো প্রতিবেশীর কাছ থেকে যা শুনলাম তা শোনার জন্য আমি বিদ্যুৎ মাত্র পর্যন্ত ছিলাম না। তারা দয়াদ্রত্ব চোখ আমার দিকে তাকিয়ে বলল, আরে হৃদয় ভাই, আপনি কেন দুনিয়ায় আছেন? মিথিলা তো আজ থেকে 4 বছর আগে আপনাকে কোর্ট থেকে ডিভোর্স পেপার পাঠিয়েছে। আপনি যে প্রতি মাসে লক্ষ টাকা পাঠাতেন, সেই টাকা দিয়ে সে অন্য একটা ছেলের সাথে প্রেম করে বিয়ে করেছে। এখন আপনার এই কষ্টের টাকায় তারা দুজন রাজ হলে অন্য এলাকায় নতুন সংসার করছে। ডিভোর্স অন্যজনের সংসার। আমার মাথায় ঘাম পায়ে ফেলার কষ্ট টাকার সবগুলো শব্দ একসাথে আমার মগজে এসে হাড়িহুড়ির মতো আঘাত করলো। চারপাশের আলো নিভে এলো, বাতাস ভারী হয়ে উঠল। বুকটা চিরে একটা আনন্দই বেরিয়ে আসার আগে আমার চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে গেল। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। যখন আমার জ্ঞান ফিরল, তখন নাকের ভেতর ওষুধের তীব্র গন্ধ। চোখ পিটপিট করে তাকিয়ে দেখলাম আমি একটা হাসপাতালের কেবিনে বেডে শুয়ে আছি, আর আমার বিছানার দুই পাশে বসে আছেন আমার সেই বৃদ্ধ বাবা আর মা, যাদের আমি আজ থেকে 6 বছর আগে একটা ফেলে চলে গিয়েছিলাম, যাদের অভিশাপ পাওয়ার কথা ছিল আমার। তারা আজকে আমার এই চরম বিপদের দিনে সব ভুলে আমার মাথার পাশে এসে বসে আছেন। মায়ের চোখ জল, বাবার মুখে ক্লান্ত ও উদ্বিগ্নর ছাপ। তাদের এই মুখ দুটো দেখা মাত্রই আমার বুকের ভেতর সব ধান ভেঙে গেল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। দুহাতে মুখ ঠেলে বাচ্চাদের মতো টুকরে কেঁদে উঠলাম। মায়ের কোলের চেয়েও নিরাপদ আর বাবার ছায়া চেয়েও শীতল কোনো আশ্রয় এই পৃথিবীতে নেই। যে বাবা মাকে আমি একদিন এক ঝটকায় দূরে ঠেলিয়ে দিয়েছিলাম, তারা আমার সব ভুল এক নিমিষে ক্ষমা করে দিয়ে বুকে টেনে নিলেন। মিথিলার দেওয়া চরম প্রত্যারণার ধাক্কায় যখন আমি নিঃশ্বাস, তখন বাবা আমার মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বললেন, যা হওয়ার হয়ে গেছে বাবা, মানুষ ভুল করেই শেখে, তুই ভেঙে পড়িস না, তোর বাবা এখনো মরে যায়নি। পরের কয়েকটা মাস কাটলো এক চরম মানসিক যুদ্ধের মধ্যে দিয়ে। আইন প্রক্রিয়া শেষ করে মিথিলার দেওয়া সেই ভুয়া সম্পর্কর মায়া পুরোপুরি ঝরে ফেললাম। প্রবাসের উপার্জিত সব টাকা হারিয়ে আমি যখন শূন্য, তখন বাবা আমার হাত ধরে বললেন, তোর ওই টাকা তোকে সুখ দিতে পারলো না হৃদয়, ওটা ছিল পাপের টাকা।
এবার সত্যর পথে নাম। বাবা মায়ের দোয়ায় এক বাবার বাকি কথা সম্মান দিয়ে কিছু জমানো টাকা আর আমাদের গ্রামের একটা ছোট জমি বিক্রি করে মূলধন জোগাড় করলো। নিজের চেনা পরিবেশ থেকে দূরে গিয়ে নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নিলাম। চলে গেলাম বান্দরগিন চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে ছোট একটা শাড়ির দোকান দিয়ে আমার নতুন লড়াই শুরু হলো। বাবা আর কারো মায়াবী কথার ফাঁদ নয়, এবার সঙ্গে ছিল বাবা মায়ের আশীর্বাদ আর আমার নিজের সততা। দিনরাত এক করে কাপড়ের ব্যবসাটায় মন দিলাম। এত তাদের সাথে সততা আর ব্যবহারের গুণ দেখতে দেখতে 5 বছরের মধ্যে আমার ব্যবসা ডালপালা মেলল। হৃদয় ফ্যাশন এখন চট্টগ্রামে একটাই নামকরা শাড়ির কাপড় শোরুম। ব্যবসায় যখন আমি সফল ও প্রতিষ্ঠিত, তখন বাবা মা একদিন বলল, বাবা হে তুই অতীতের ক্ষত ভুলে এবার একটা নতুন সংসার কর। আমাদের শেষ ইচ্ছা বাবা মায়ের পছন্দ করা শান্ত লক্ষ্মী মেয়ে অনন্যার সাথে আমার বিয়ে হলো। অনন্যা আমার অতীত জেনেও আমাকে এতটা ভালোবাসলো যে আমার বুক থেকে মিথিলার দেওয়া সব ক্ষত কিপ্রের মতো উড়ে গেল। বিয়ের 2 বছরের মাথায় আমাদের ঘরে আলো করে এলো এক ফুটফুটে ছেলে সন্তান। আমার জীবনটা এবার সত্যি কান্নায় কান্নায় পূর্ণ হয়ে উঠল। এদিকে সময়ের চক্কা তার নিজস্ব নিয়মে ঘুরেছিল। মিথিলা যে ছেলেকে নিয়ে আমার কষ্টের টাকায় রাজকীয় সংসার পেতেছিল, সে সুখ তার কপালে বেশি দিন টেকেনি। আমার পাঠানো জমানো টাকা যখন ফুরিয়ে এলো, তখন সেই লোভী স্বামী মিথিলার ওপর অত্যাচার শুরু করলো। এক পর্যায়ে মিথিলা যখন সন্তোষত্ব, তখন তার স্বামী তাকে ফেলে অন্য কোথাও পালিয়ে গেল। মিথিলা এক চরম অসহায়ত্বের মধ্যে এক সন্তানের জন্ম দিল। নিজের পাপের শাস্তি সে হাতে নাতে পেতে শুরু করলো। কোনো উপায় না পেয়ে নিজের ও সন্তানের পেট চালাতে শেষেমেশে একটা পার্কের কোণে ঝালমুড়ির দোকান দিতে বাধ্য হলো সে। দীর্ঘ কয়েক বছর পর বাবা মা, অনন্য আর আমার কলিজার টুকরো ছেলেকে নিয়ে আমি আবার আমাদের সেই পুরনো ঢাকার বাড়িতে বেড়াতে এলাম। বহুদিন পরে নিজের এলাকায় ফিরে বুকটা হালকা লাগলো। বিকেলে অনন্য বলল, চলো না সবাই মিলে একটু পার্ক থেকে ঘুরে আসি। বিকেলে মিষ্টি রোদ, আমরা সবাই যখন পার্কের ভেতর দিয়ে হাঁটছিলাম, অনন্য আমার হাত ধরে আবদার করলো, আচ্ছা শোনো, একটু ঝালমুড়ি খাবো। অন্যদিকে পার্কের ঝালমুড়ি খায় না। আমি হেসে বললাম, তুমি যাই খেতে চাইবে তাই হবে। কাছেই একটা ঝালমুড়ির ভ্যান দাঁড়িয়েছিল। যখনই একজন মহিলা শাড়ির আঁচল মাথায় দিয়ে নিচু হয়ে মুড়ি খাচ্ছিল, আমি তার মুখের দিকে না তাকিয়ে প্যাকেট থেকে মানি ব্যাগ বের করতে করতে বললাম, খুব ভালো করে ঝাল দিয়ে 3 প্লেট মুড়ি বানান তো। আমার গলার আওয়াজ শুনতেই মুড়ি মাখানো হাতটা থমকে গেল মহিলার। ধুক করে এক পলক ওপরের দিকে তাকাতেই আমার চোখে আর তার চোখে এক হয়ে গেল। মিথিলার রুক্ষ চুল, চোখের নিচে কালচে দাগ, দীর্ঘ এক সত্তা শাড়ি পরা এক ক্লান্ত নারী আমার সামনে দাঁড়িয়ে। যে মিথিলা একদিন এসির নিচে আমার টাকায় বিলাসী জীবন কাটাতো, সে আজ পার্কের ধুলোবালিতে ঝালমুড়ি বেচছে। মিথিলাও আমার দিকে তাকিয়ে পাথরের মতো জমে গেল, কিন্তু তার চোখে তখন আমার দিক নয়, আমার পাশে দাঁড়িয়ে থাকা অনন্যর দিকে। অনন্যর
পরানো হৃদয় ফ্যানিকশন এর চেয়েও দামি ও চমৎকার সিঙ্কলের শাড়ি, চোখে মুখে এক পরম তৃপ্তর হাসি, গলার সোনার দামি গয়না, অনন্য পরম যত্নে আমার ছেলেকে কোলে নিয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি মিথিলার চোখের সেই তীব্র হাহাকার আর আফসোস সম্পুষ্ট দেখতে পাচ্ছিলাম। সেই লোভের বেশে যে সোনার ডিম পাহা হাঁসটিকে গলা টিপে মেরে রেখেছিল, সে আজ অন্য কারো সংসারে হারিয়ে টুকরো হয়ে আলো ছড়াচ্ছে, আর সে নিজ আর রাস্তার ধুলোয়। আমি আর এক মুহূর্তেও সেখানে দাঁড়ালাম না। মিথিলার হাতের মুড়ি খাওয়ার রুচিও আমার হলো না। অন্যর কাঁধে হাত রেখে আলতো করে বললাম, চলো অন্য কোথাও থেকে খাই, এখানকার পরিবেশটা ভালো না। আমরা যখন হাসতে হাসতে পার্কের ভেতরের দিকে চলে যাচ্ছিলাম, আমি একবারও পেছনে ফিরে তাকাইনি, কিন্তু আমি জানতাম পেছনে ফেলে আসা মিথিলার চোখ দিয়ে তখন টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। নিজের হাতের লক্ষ্মী পায়ে ঠেলে অনন্য উচ্ছিষ্ট নিয়ে সংসার করতে যাওয়ার চরম আফসোস আর অনুশোচনা তাকে জীবনের তিলে তিলে শেষ করে দেবে। এটাই হয়তো প্রকৃতির সবচেয়ে বড় বিচার। চলবে। গল্পটি অনেক সুন্দর। যদি ভালো লেগে থাকে দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ।